আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সবাইকে ব্যবসা ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা লেকচার 4 এ আছি। আজকে আমরা যে দুটো বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো মেয়াদ ভিত্তিক পরিকল্পনার প্রকারভেদ এবং সংগঠন কাঠামো ভিত্তিক পরিকল্পনার প্রকারভেদ। তোমরা লেকচার 3 তে দেখেছো পরিকল্পনার প্রকারভেদে আমরা প্রকৃতি ভিত্তিক পরিকল্পনা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আরো দু ধরনের পরিকল্পনা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনায় যাচ্ছি মেয়াদ ভিত্তিক পরিকল্পনার প্রকারভেদে। মেয়াদ ভিত্তিক মানে নির্দিষ্ট সময় ভিত্তিক। মেয়াদ ভিত্তিক পরিকল্পনাকে তিন ভাগে ভাগ করা হয়েছে: স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদী পরিকল্পনা বলতে আমরা কি বুঝি বা কাকে বলে? সাধারণত 1 বছরের কম সময়ের জন্য যে পরিকল্পনা করা হয়ে থাকে তাকে বলবে স্বল্পমেয়াদী পরিকল্পনা। 1 বছরের কম সময়ের জন্য যে পরিকল্পনা করা হয়ে থাকে তাকে বলবে স্বল্পমেয়াদী পরিকল্পনা। সাধারণত একটি প্রতিষ্ঠানে বা বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা দেখে থাকবো ত্রৈমাসিক, মাসিক বা সাপ্তাহিক ভিত্তিতে বিভিন্ন ধরনের পরিকল্পনা করা হয়ে থাকে, অথবা 6 মাস অন্তর অন্তর পরিকল্পনা করা হয়ে থাকে। তাহলে এই যে 1 বছরের কম সময়ের মধ্যে যে বিভিন্ন প্রতিষ্ঠানের পরিকল্পনা গৃহীত হচ্ছে তাকে বলবে স্বল্পমেয়াদী পরিকল্পনা। এক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে স্বল্পমেয়াদী বলতে 1 বছরের কম সময়কে বুঝিয়েছে। তারপরে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে 1 থেকে 5 বছরের মধ্যে 1 থেকে 5 বছরের মধ্যে যে ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়ে থাকে তাকে বলবে মধ্যমেয়াদী পরিকল্পনা। তাকে বলবে মধ্যমেয়াদী পরিকল্পনা। আমরা সাধারণত দেখে থাকবো বা শুনে থাকবো বিভিন্ন প্রতিষ্ঠান দ্বিবার্ষিকী, ত্রিবার্ষিকী বা পঞ্চবার্ষিকী এই ধরনের পরিকল্পনা প্রণয়ন করে থাকে। যেমন তোমাদের শিক্ষা কারিকুলামে এই ধরনের শব্দগুলো বেশি ব্যবহৃত হয়, যে সরকার বিভিন্ন ধরনের দ্বিবার্ষিকী বা 2 বছর মেয়াদী একটা বিষয় নিয়ে পরিকল্পনা করে থাকে, 3 বছর ভিত্তিক পরিকল্পনা করে থাকে, 5 বছর ভিত্তিক পরিকল্পনা করে থাকে। এই যে 2 বছর, 3 বছর বা 5 বছর ভিত্তিতে পরিকল্পনাগুলো করলো, এই ধরনের পরিকল্পনাগুলো সাধারণত মধ্যমেয়াদী পরিকল্পনা নামে পরিচিত হয়ে থাকে। আমাদের মনে রাখতে হবে 1 থেকে 5 বছরের মধ্যে এই মধ্যমেয়াদী পরিকল্পনা গৃহীত হয়ে থাকে। পরবর্তীতে যে পরিকল্পনাটি 5 বছরের অধিক সময়, 5 বছর থেকে তার চেয়ে বেশি, কত বেশি তার নির্দিষ্ট কোনো সীমা নেই। এটি পরিকল্পনা কে নিচ্ছে, কোন প্রতিষ্ঠান নিচ্ছে, কেন নিচ্ছে, কোন কাজের জন্য নিচ্ছে, এটার উপর ভিত্তি করে নির্ধারিত হয়। অতএব আমাদেরকে নিম্ন সীমাটা খেয়াল রাখতে হবে, ন্যূনতম 5 বছর। 5 বছর থেকে তার অধিক সময়ের জন্য যে পরিকল্পনা গৃহীত হয়ে থাকে তাকে বলবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। যেমন আমরা যদি একটু বলি, বর্তমান যে সরকার আছে তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল 2014 বা 15 সালে ভিশন 2021 মানে 2021 সালের মধ্যে যেগুলো একটা নির্দিষ্ট উন্নয়ন কার্য তারা শেষ করবে। তাহলে যেই পরিকল্পনাটি 14 বা 15 বা 2010 সালে নেওয়া হয়েছে, 2021 সাল, তার মানে 6 বছরের সময়, 6 বছরের মধ্যে বা 7 বছরের মধ্যে একটা উন্নয়ন কার্য শেষ করবে বা দেশের অবস্থানকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাবে। তাহলে এই 7 বছরের জন্য পরিকল্পনা গ্রহণ করলো বিধায় তার এই পরিকল্পনাটা কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনা নামে পরিচিত। তাহলে আমরা একটু আবারও এক অর্থে জেনে নেই, 1 বছরের কম সময়ের জন্য হলে স্বল্পমেয়াদী, 1 থেকে 5 বছরের মধ্যে হলে মধ্যমেয়াদী এবং 5 বছরের অধিক সময়ের জন্য হলে সেটি হবে দীর্ঘমেয়াদী। এই হলো আমাদের মেয়াদ ভিত্তিক পরিকল্পনা শ্রেণী বিভাগ। এর পরবর্তীতে আমরা যদি পরিকল্পনার অন্য একটি শ্রেণী বিভাগে যাই, সংগঠন কাঠামো ভিত্তিক পরিকল্পনা শ্রেণী বিভাগ। সংগঠন কাঠামো ভিত্তিক। সংগঠন কাঠামো ভিত্তিক পরিকল্পনা থেকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো স্ট্র্যাটেজিক বা কৌশলমূলক পরিকল্পনা, আরেকটি হলো কার্যভিত্তিক পরিকল্পনা। স্ট্র্যাটেজিক বা কৌশলমূলক পরিকল্পনা এবং আরেকটি কার্যভিত্তিক পরিকল্পনা। স্ট্র্যাটেজিক বা কৌশলমূলক পরিকল্পনাটা কি আমরা প্রথমে জেনে নেই। এখানে দেয়া আছে, তীব্র প্রতিযোগিতাপূর্ণ বাজারে উদ্দেশ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানের উচ্চ স্তর দীর্ঘমেয়াদী সিদ্ধান্তমূলক যে পরিকল্পনা গ্রহণ করে তাকে বলবে স্ট্র্যাটেজিক বা কৌশলমূলক বা কৌশলগত পরিকল্পনা। আমরা এই সংজ্ঞাটি পড়তে গিয়ে কিছু বিষয়ে একটু চিন্তা করে নিব। সেই বিষয়টি হলো যে তীব্র প্রতিযোগিতাপূর্ণ বাজারে প্রতিষ্ঠানের উচ্চ স্তর যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে,
প্রতিযোগিতাপূর্ণ বাজার, উচ্চ স্তর এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এই তিনটি সমন্বয়ে কিন্তু হলো কি কৌশলগত পরিকল্পনা। আমরা একটি উদাহরণ থেকে যদি বিষয়টি আরো ভালোভাবে জেনে নিতে চাই, তাহলে একটি প্রতিষ্ঠানের কথা বলি। একটি প্রতিষ্ঠান সিদ্ধান্ত নিল আগামী 6 বছরের মধ্যে একটি প্রতিষ্ঠান তাদের পণ্য সারিতে আরো 10টি পণ্য অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিল। আগামী 6 বছর, তাহলে আমরা মেয়াদের ভিত্তিতে চিন্তা করলে এটা 5 বছরের বেশি, তার মানে এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। 6 বছরের মধ্যে কিন্তু কি করেছে, তারা নতুন 10টি পণ্য তাদের পণ্য সারিতে অন্তর্ভুক্ত করবে। ক্রমান্বয়ে কিন্তু তাদের পণ্য সারিতে নতুন নতুন পণ্য কি করবে, অন্তর্ভুক্ত করবে। কেন করবে? পূর্ণ প্রতিযোগিতা বাজারে টিকে থাকার জন্য। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারটা কি? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হলো যে বাজারে দেখা যাবে একই পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের সংখ্যা অনেক। তাহলে একটি পণ্য যদি একাধিক প্রতিষ্ঠান উৎপাদন করে, তাহলে সেখানে অবশ্যই কি বিক্রয়ের ক্ষেত্রে প্রতিযোগিতার সম্মুখীন হতে পারে। আর সেই কারণেই দেখবে প্রতিটি প্রতিষ্ঠান তাদের পণ্য সারিতে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন পণ্য কি অন্তর্ভুক্ত করতে থাকে। আমি যদি বর্তমানে আলোচিত বিষয় যে মোবাইল ফোন, তোমরা একটু খেয়াল করে থাকবে যে মোবাইল ফোনের ক্ষেত্রে কি ঘটে। প্রতিটি প্রতিষ্ঠানে কিন্তু অন্তত 6 মাস, 1 বছর বা 2 বছর অন্তর অন্তর কিন্তু নতুন নতুন ডিজাইনের মোবাইল নিয়ে আসতেছে। কেন আনতেছে? কারণ সে যে নতুন একটি মোবাইলের সিস্টেম নিয়ে আসলো, নতুন একটি ফাংশনের মোবাইল নিয়ে আসলো, অন্য একটি প্রতিষ্ঠান কিন্তু একই ধরনের বা এর চেয়ে ভালো একটি ফাংশনের মোবাইল নিয়ে আসতেছে। তাহলে কি হচ্ছে, ক্রেতারা কিন্তু নতুন ফাংশনের দিকে ঢুকবে। এর ফলে তার বাজারের প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে। আর সেই প্রতিযোগিতায় তাকে টিকে থাকতে হলে তাকে কিন্তু নতুন নতুন পণ্য কি করতে হচ্ছে, আনতে হচ্ছে। আর যার এই সময়টা কিন্তু সে 1 বছরের জন্য পরিকল্পনা করতে পারবে না, তাকে অনেক লম্বা সময়ের জন্য পরিকল্পনাটি করতে হবে, 5 বছর, 6 বছর বা 7 বছর তার ব্যবসায় টিকে থাকার জন্য। তাহলে এই যে একটি প্রতিষ্ঠান তার পণ্য বিক্রির বিভিন্ন কৌশলের অংশ হিসেবে নতুন নতুন পণ্য আনতেছে, এই যে কৌশল, এই কৌশলের উপর ভিত্তি করেই কিন্তু এই যে নতুন পণ্য আনার সিদ্ধান্ত নিচ্ছে, এই কারণে এটাকে বলা হচ্ছে যে এই পরিকল্পনাটি হলো স্ট্র্যাটেজিক বা কৌশলমূলক পরিকল্পনা। এর পরবর্তীতে যে পরিকল্পনা রয়েছে সেটি হলো কার্যভিত্তিক পরিকল্পনা। কার্যভিত্তিক পরিকল্পনা আমরা দেখব স্ট্র্যাটেজিক বা কৌশলমূলক পরিকল্পনার আলোকে প্রতিষ্ঠানের মধ্য নিম্ন পর্যায়ে স্বল্প সময়ের জন্য যে পরিকল্পনা করে তাকে বলবে কার্যভিত্তিক পরিকল্পনা। তার মানে স্ট্র্যাটেজিক পরিকল্পনা গ্রহণ করেছে উচ্চ স্তর, যেটা 6 বছর মেয়াদী হয়েছিল, 7 বছর মেয়াদী হয়েছিল। সেই 6 বছর বা 7 বছর মেয়াদী তারা 10টি পণ্য আনার চিন্তা করেছে। কিন্তু দেখা যাবে যে যে প্রতিষ্ঠানের মধ্যস্তর বা নিম্নস্তর কি করেছে, তারা কিন্তু তাদের মতো করে পরিকল্পনা করবে যে আগামী 1 বছর বা 2 বছরের মধ্যে আমরা এই 2টি মডেলের বা 3টি মডেলের পণ্য বাজারে নিয়ে আসবো। পরের 2 বছরে আমরা আরো 3টি মডেলের পণ্য বাজারে নিয়ে আসবো। পরের 2 বছরে আমরা আরো 4টি মডেলের পণ্য নিয়ে আসবো। তারা কি হচ্ছে, তার এই ক্ষেত্রে কি করতে হবে, উৎপাদন প্রতিষ্ঠান এভাবে পরিকল্পনা করবে। ক্রয় প্রতিষ্ঠান তার জন্য এই নির্দিষ্ট পণ্য উৎপাদনের জন্য কোন ধরনের কাঁচামাল দরকার সেই কাঁচামাল সংগ্রহ করবে। বিক্রয় বিভাগ আবার সেই নতুন নতুন ধরনের পণ্য বিক্রয়ের জন্য নতুন নতুন ধরনের পরিকল্পনা করবে। তাহলে কি দেখা যাচ্ছে যে ক্রয় বিক্রয় এবং উৎপাদন, ক্রয় বিক্রয় এবং উৎপাদন এটার উপরে ভিত্তি করে কিন্তু আলাদা প্রতিষ্ঠানগুলো আলাদাভাবে পরিকল্পনা করতেছে। এখন এই যে ভাগ হয়ে যাচ্ছে কাজের ভিত্তিতে পরিকল্পনা, এই কারণে এটার নাম হয়েছে কার্যভিত্তিক পরিকল্পনা। কার্যভিত্তিক পরিকল্পনাকে আমরা সাধারণত 3টি ভাগে দেখতে পারি, সেটি হলো বিভাগীয় পরিকল্পনা, আঞ্চলিক পরিকল্পনা এবং মাস্টার বা সামগ্রিক পরিকল্পনা। আমরা যে প্রথমে একটু আলোচনায় যাই যে বিভাগীয় পরিকল্পনা কি। বিভাগীয় পরিকল্পনা, একটি প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের বিভাগ থাকে, ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ, উৎপাদন বিভাগ। এই যে প্রতিটি প্রতিষ্ঠানের যে স্ট্র্যাটেজিক পরিকল্পনা গৃহীত হলো, তার ভিত্তিতে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগগুলো তাদের জন্য যে 1 বছর মেয়াদ বা 2 বছর মেয়াদী পরিকল্পনাগুলো করলো, এইভাবে পরিকল্পনাগুলোকে ভাগ করার জন্য যে পরিকল্পনা তা হলো বিভাগীয় পরিকল্পনা। এরপরে আঞ্চলিক পরিকল্পনা। আঞ্চলিক পরিকল্পনা সাধারণত বোঝাচ্ছে আমরা নির্দিষ্ট অঞ্চল ভেদে, যেমন একটি প্রতিষ্ঠান বাংলাদেশে পণ্য বিক্রির জন্য এক ধরনের পরিকল্পনা করলো, ভারতে পণ্য বিক্রির জন্য এক ধরনের পরিকল্পনা করলো। তাহলে এই যে বিভিন্ন ধরনের অঞ্চল ভিত্তিক যে পরিকল্পনাগুলো হচ্ছে, এই ধরনের পরিকল্পনাগুলো সাধারণত আঞ্চলিক পরিকল্পনা হিসেবে আখ্যায়িত করা হয়। এরপর রয়েছে মাস্টার বা সামগ্রিক পরিকল্পনা। মাস্টার বা সামগ্রিক পরিকল্পনা কি?
এই যে বিভাগীয় পরিকল্পনা হচ্ছে, আঞ্চলিক পরিকল্পনা হচ্ছে এবং যত ধরনের পরিকল্পনা হচ্ছে, সকল ধরনের পরিকল্পনার একত্রে করে বা বাস্তবায়নের জন্য যে একটি পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে বলে মাস্টার বা সামগ্রিক পরিকল্পনা। যেমন আমি বলতে পারি যে একটি প্রতিষ্ঠান তাদের ধরেন স্যামসাং ইলেকট্রনিক্সের কথাই বললাম, স্যামসাং ইলেকট্রনিক্স তাদের নতুন 10টি পণ্য বাজারে ছাড়বে, তাহলে এর জন্য তারা কিন্তু বিভিন্ন অঞ্চলের জন্য বিভিন্ন ধরনের আলাদা আলাদা মডেল নির্ধারণ করলো এবং এর জন্য কোন অঞ্চলে কতটুকু উৎপাদন হবে সেটা নির্ধারণ করলো। তাহলে এই যে প্রথমে বিভিন্ন অঞ্চল ভাগ করলো, বিভিন্ন বিভাগ ভাগ করলো, এগুলোর সমন্বিত যে রূপ তা হলো মাস্টার বা সামগ্রিক পরিকল্পনা। আমরা আজকে যে বিষয়গুলো জানলাম, মেয়াদ ভিত্তিক পরিকল্পনা এবং সংগঠন কাঠামো ভিত্তিক পরিকল্পনা, এটার ভিত্তিতে যদি আমরা একটি সৃজনশীল প্রশ্ন দেখতে যাই, এভাবে আলোচনা যাচ্ছি আমরা। সোয়ান গার্মেন্টস আগামী 3 বছরের মধ্যে তাদের মুনাফা দ্বিগুণ বৃদ্ধি করার লক্ষ্যে একটি আলাদা পরিকল্পনা প্রণয়ন করল। উক্ত পরিকল্পনা বাস্তবায়নে প্রতিষ্ঠানটি তাদের ক্রয়, বিক্রয় ও উৎপাদন বিভাগের ব্যবস্থাপকদের নিজ নিজ বিভাগের কাজের ধরন অনুযায়ী আলাদা আলাদা পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিল। এই উদ্দীপকের ভিত্তিতে আমরা আলোচনা যদি যাই, উদ্দীপকে প্রথমত সোয়ান গার্মেন্টস মেয়াদ ভিত্তিক, আমরা খেয়াল করব মেয়াদ ভিত্তিক কোন ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে। তাহলে দেখো প্রথমেই দেয়া আছে যে 3 বছরের মধ্যে, তাহলে 3 বছরের মধ্যে হলে কোন ধরনের মেয়াদ হবে? 3 বছরের মধ্যে যদি আমার হয়, এখানে দেয়া আছে, দেখো খেয়াল করো 3 বছর, 3 বছর সময়টা তাহলে কোন ভিত্তিক? মধ্যমেয়াদী পরিকল্পনা। তাহলে এটা হবে উদ্দীপকে প্রথমত সোয়ান গার্মেন্টস মেয়াদ ভিত্তিক মধ্যমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে। পরবর্তীতে দেয়া আছে বিভাগীয় ব্যবস্থাপকদের সংগঠন কাঠামোর ভিত্তিতে যে ধরনের পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেয়া হয়েছে। কিসের ভিত্তিতে? সংগঠন কাঠামোর ভিত্তিতে। তাহলে সংগঠন কাঠামোর ভিত্তিতে বিভাগীয় ব্যবস্থাপকদের যে পরিকল্পনা প্রণয়নের কথা বলা হয়েছে বা নির্দেশ দেওয়া হয়েছে, সেই পরিকল্পনাটি কি? সেই পরিকল্পনাটি হলো কার্যভিত্তিক পরিকল্পনা, অথবা আমরা এভাবে বলতে পারি যে পরিকল্পনাটি হলো কার্যভিত্তিক পরিকল্পনার অধীনে বিভাগীয় পরিকল্পনা। তাহলে আমরা আজকে যে দুটি বিষয় নিয়ে জানলাম তার ভিত্তিতে এই ধরনের সৃজনশীল তোমাদের বইতেও একাধিক আছে, তোমরা সেখান থেকে অনুসরণ করবে। তাহলে সবাইকে আজকের ক্লাসের শেষে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী লেকচার এ অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ।